গুম খুনের মামলায় হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে কারাগারে প্রেরণ। পরবর্তী শুনানি 20 নভেম্বর। তত্ত্বাবধায়ক বাতিলের রায়ের বিরুদ্ধে ফের আপিল শুনানি আজ। নিষেধাজ্ঞা উপেক্ষা করে উপকূলীয় নদী থেকে প্রভাবশালীদের বালু উত্তোলন, ভাঙনের মুখে বসতি জনপদ অভিযান চলমান জানিয়েছেন প্রশাসন। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের তত্ত্বাবধায়কের ভূমিকায় চায় বিএনপি। স্বৈরাচারের দোসরমুক্ত প্রশাসন ও দলকানা উপদেষ্টার অপসারণের দাবি। এবং এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা 15% করল সরকার। কার্যকর 2 ধাপে সন্তোষ জানিয়ে ক্লাসে ফেরার ঘোষণা আন্দোলনকারীদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন সংবাদ শিরোনাম, আর আপনাদের এই পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। আওয়ামী লীগ শাসনামলে বিরোধী মত দমনে গুম, খুন ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগে 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করার পর কারাগারে প্রেরণ করা হয়েছে। সকাল 7টার পরে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত 8 অক্টোবর 2 মামলায় মোট 30 জনের বিরুদ্ধে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। পরে তা আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 বেঞ্চের ট্রাইব্যুনাল 1। আজ তত্ত্বাবধায়ক সরকারের বাতিলের রায়ের বিরুদ্ধে পুনরায় আপিলের উপর শুনানি হবে। মঙ্গলবার প্রথম দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। এ নিয়ে আরও জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা রহমান। তিনি আছেন আমাদের। মেজবা 15 সেনা কর্মকর্তাকে জামিনের জন্য আবেদন করেছেন তার আইনজীবীরা। এই বিষয়ে আপনার কাছে বিস্তারিত কি আছে জানাবেন আমাদেরকে। আজ কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে একটি বিশেষ দিন, অর্থাৎ সকাল থেকে বেশ থমথমে পরিবেশ সেখানে বিরাজ করছে। কড়া নিরাপত্তা বেষ্টনী ছিল। আমরা লক্ষ্য করেছি খুব সকাল থেকে, অর্থাৎ ভোর 6টা থেকেই ট্রাইব্যুনালের আশেপাশে যে এরিয়া ছিল সেই জায়গাও বেশ কড়া নিরাপত্তা রাখা হয়েছে এবং ট্রাইব্যুনালের মধ্যেও। এবং ঠিক 7টা 15-র সময় কিন্তু আমরা লক্ষ্য করেছি একটি সবুজ রঙের বিশেষ প্রিজন ভ্যানে করে সেনা সদস্যকে, অর্থাৎ 15 সেনা সদস্যদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। তাদের বিরুদ্ধে গুম, অর্থাৎ আওয়ামী লীগের শাসনামলে গুম ও নির্যাতন সহ মোট 3টি অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। অভিযোগগুলোর এবং গত 8 অক্টোবর কিন্তু গত 8 অক্টোবর একটি দুই মামলায় মোট 30 জনের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। সেই অভিযোগটি কিন্তু আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু আজ সকালে 15 সেনা সদস্য কিন্তু ট্রাইব্যুনাল এসেছে। এর মধ্যে যদি আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, একজন মেজর জেনারেল, 6 ব্রিগেডিয়ার জেনারেল রয়েছেন, 4 কর্নেল, 3 লেফটেন্যান্ট কর্নেল এবং একজন মেজর রয়েছেন। অর্থাৎ এটি কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি বিশেষ একটি সময়, অর্থাৎ এত সকালবেলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু বলতে গেলে এইবারই প্রথমবারের মতো বসতে চেয়েছে। আমরা দেখেছি খুব সকালবেলা সেনা সদস্যদের নেওয়া হয়েছে, করা বেষ্টনী ছিল এবং তাদেরকে ট্রাইব্যুনালের যে হাজতখানা ছিল সেখানে রাখা হয়েছিল এবং এরপরেই 8টার কিছু পরে তাদেরকে কিন্তু ট্রাইব্যুনালে যে চেয়ারম্যান রয়েছে তার সামনে কিন্তু উপস্থিত করা হয়েছে। এবং আমরা একটু জানিয়ে রাখতে চাই, কিছু সময় আগে কিন্তু চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি গণমাধ্যমের কাছে ব্রিফ করেছেন। তিনি জানিয়েছেন যে সেনা সদস্যরা জামিন চেয়েছেন, তবে আজকে কোনো আবেদন এখনও দাখিল করা হয়নি, কারণ জামিন যেহেতু একটু ফর্মাল চার্জ, সেটি একটু সময় সাপেক্ষ ব্যাপার। এবং ওনাকে প্রশ্ন করা হয়েছিল চিফ প্রসিকিউটরকে যে এই 15 সেনা সদস্য কি হেফাজতে আছেন নাকি আটক রয়েছে। তিনি জানিয়েছেন যে এই 15 সেনা সদস্যকে
গ্রেপ্তার করার পর আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করার পর তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তারা এরপরে কারা কর্তৃপক্ষের অধীনে থাকবে, কারা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন তাদেরকে কোন জেলে রাখা হবে, অর্থাৎ তারা কি সেনাবাহিনীর বিশেষ জেলে থাকবে নাকি কারা কর্তৃপক্ষ এটি সিদ্ধান্ত নেবেন আসলে তারা কোন জেলে থাকতে চান। এবং আরেকটি বিষয় আপনি জানাচ্ছিলেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে পুনর্বহালের যে বিষয়টি সেইটি হাইকোর্টের বিচারে আজকে শুনানি রয়েছে দ্বিতীয় দিনের মতো, সেটি শুরু হয়েছে ইতিমধ্যেই। এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সবশেষ। আসাদ। মেজবা, আপনাকে ধন্যবাদ। ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন মেজবা। সরকারি নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খুলনা উপকূলীয় অঞ্চলের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী মহল। এতে নদী ভাঙনের মুখে পড়েছে বহু ঘরবাড়ি ও জনপদ। বালু উত্তোলনের প্রতিবাদে আন্দোলন করেও বন্ধ করা যাচ্ছে না, যদিও অভিযান পরিচালনা করা হচ্ছে জানিয়েছেন জেলা প্রশাসক। শহীদুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। সুন্দরবনের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর তীরেই খুলনার কয়রা, দাকোপ, পাইকগাছা ও বটিয়াঘাটা উপজেলার মানুষের বসবাস। এ অঞ্চলের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা, যারা ভাঙন কবলিত এলাকায় সেই বালু দিয়েই বেড়িবাঁধ সংস্কার করছে। তাতে কপোতাক্ষ নদীর ভাঙনের মুখে পড়ছে কয়রা উপজেলার হরিণখোলা, ঘাটাখালী, ২ নং কয়রা, মদিনাবাদ সহ ৮টি গ্রামের হাজার হাজার মানুষ। ২০০ ফুট দূর থেকে ওই বালি নিয়ে কেটে ওটা বস্তা বুঝতে ভুড়ি ভালোবাসার সাথে ওই বস্তা আমার জায়গায় চলে যাচ্ছে, ওই ভাঙন ঠিকই জায়গায় থেকে দিতেছে। এই বালি উত্তোলন করা হয় তাহলে ভেরিবাদটি আবার সেই বিধ্বস্তর পথে চলে যাবে। প্রতিনিয়ত ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা এ জনপদের মানুষের প্রায়ই হারাতে হয় ঘরবাড়ি সহ ফসলি জমি। নদী মানে 4বার উঠলো আমাদের এই নদীটা। বান্দার পরে আমরা তো মাঝে টঙ্কুরি ছিলাম। আমের গা বালি তুলি, আমের গা দিতেছে, কোনো জায়গার তো বালি নিশ্চয়ই না, এর জন্য আমের গা রাস্তা থাকবে না। আর আশ্বাস ও প্রতিশ্রুতি নয়, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করে দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে চান খুলনা উপকূলীয় অঞ্চলের মানুষ। অবৈধভাবে বালি উত্তোলন করে না করে আমাদের রাস্তাটা না করে আমরা যেন বাঁচতে পারি সুন্দরভাবে, সরকারের কাছে আমরা এটাই আবেদন করছি। অবৈধ সিন্ডিকেট যারা আছে তাদের আইনের আওতায় এনে সঠিক বিচার করুন। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। আমাদের অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এটা চলমান প্রক্রিয়া। আমাদের রেগুলার মোবাইল কোর্টের জন্য আমাদের নির্দেশনা দেওয়া আছে উপজেলা প্রশাসনকে। তারা গতকাল রাতেও মোবাইল কোর্ট করেছে এবং এটা গভীর রাতে যেহেতু হয় সেখানে আমাদের পৌঁছাতে একটু সময় লাগে। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে অব্যাহত অভিযান পরিচালনার জন্য এবং এটা আরও বাড়ানোর জন্য চেষ্টা করছি। প্রায় 2 যুগ ধরে কপোতাক্ষ নদীর বেড়িবাঁধ 10 দফায় ভাঙনের মুখে পড়লেও তা রক্ষায় তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আফরিন পপি, মোহনা সংবাদ। জাতীয় নির্বাচন অর্থবহ করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রশাসনে থাকা আওয়ামী ফ্যাসিস্টদের অপসারণ করতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে বিচার বিভাগকেও ফ্যাসিস্ট মুক্ত করার দাবি জানান মির্জা ফখরুল। তানজিদ ভুইয়ার রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন 3 সদস্যের প্রতিনিধি দল। আলোচনায় প্রাধান্য পায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে। জাতীয় সংসদ অনুষ্ঠানকে অর্থবহ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। সরকারের মধ্যে কোনো দলীয় লোক থাকলে তাকে অপসারণের দাবি জানানো হয়েছে বলেও জানান তিনি। সরকারকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়েছি।
এছাড়া সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রশাসন থেকে ফেসিবাদের দোসরদের অপসারণ চায় বিএনপি। সেক্রেটারিয়েটে যারা এখনো আছেন, যাদেরকে চিহ্নিত ফ্যাসিস্টদের দোসর বলা হয়, তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি। পুলিশের নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত আপনার নতুন করে নিয়োগ দেওয়া হবে বা আপনার পদোন্নতি দেওয়া হবে, সেই ক্ষেত্রে একদম নিরপেক্ষ অবস্থা নেওয়ার কথা আমরা বলেছি। বিচার বিভাগ থেকে ফ্যাসিস্টের দোসরদের সরিয়ে পক্ষপাতহীন বিচারক নিয়োগে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানান বিএনপি মহাসচিব। বিচার বিভাগে বিশেষ করে হায়ার জুডিশিয়ারিতে এখনো যে সমস্ত ফ্যাসিস্টদের দোসর আছেন, তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেওয়ার ব্যবস্থা করতে হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 15% করেছে সরকার। 2 ধাপে এটি কার্যকর হবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। দাবি অনুযায়ী ভাতা নিশ্চিত করতে পেরে সন্তোষ প্রকাশ করে শিক্ষা উপদেষ্টা, আর দাবি পূরণ হওয়ায় আন্দোলন ছেড়ে ক্লাসে ফেরার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা। আরও জানাচ্ছেন SU সেলিম। বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিসহ 3 দাবিতে টানা 10 দিন আন্দোলনের মাঠে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আন্দোলনের এক পর্যায়ে পুলিশি বাধায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে আমরণ অনশন কর্মসূচি পালন করেন তারা। এমন পরিস্থিতিতে রোববার বাড়ি ভাড়া ভাতা 7% বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে তা প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখেন শিক্ষকরা। অবশেষে মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে শিক্ষক নেতাদের বৈঠকে দাবি মেনে নেওয়ার কথা জানানো হয়। তবে তা 2 ধাপে বাস্তবায়নের কথা বলেন শিক্ষা উপদেষ্টা। আমি অন্য মন্ত্রণালয়গুলোর সঙ্গে কথা বলা, উপদেষ্টা পরিষদে কথা বলা এবং সর্বশেষ প্রধান উপদেষ্টার সাথে কথা বলে কয়েক দফায় এখানে আলাপ আলোচনা হয়েছে অন্যান্য উপদেষ্টাদের নিয়ে, এবং অবশ্যই আমরা এই ক্লিয়ারেন্সটা এখন এটা আমরা যেটা পেলাম যে আমাদের এটা করতে হবে 7% এই বছর, এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে 15% সেটা হবে। সরকার দাবি মেনে নেয় ক্লাসে ফেরার কথা জানান শিক্ষক নেতারা। এমপিভুক্ত শিক্ষকদের ইতিহাসে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি। আর স্বাধীনতার পর থেকে আমাদের শিক্ষকদেরকে যে বাড়ি ভাড়াটা দেওয়া হতো মাত্র 1000 টাকা, একেবারেই অপ্রতুল। সব মিলে আমরা একটা সুন্দর সমাধান হয়েছে। আমরা 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমাদের অভিভাবক মাননীয় শিক্ষা উপদেষ্টা স্যার এবং সচিব স্যার যারা আছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা স্যার, অর্থ উপদেষ্টা স্যার সহ যারা আছেন, আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমরা আগামীকালকে থেকে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাবো ইনশাল্লাহ। এই সমঝোতাকে নতুন সূচনা উল্লেখ করে মানসম্মত শিক্ষা বিস্তারের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান শিক্ষকরা। শিক্ষাটা মানে কোয়ালিটির দিকে যাতে আমরা হাঁটতে পারি, শিক্ষার উন্নয়ন। SU সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে দাবি মেনে নেয়ায় সরকারি ঘোষণার সন্তোষ প্রকাশ করেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আন্দোলনের সফল দাবি করে সব কর্মসূচি প্রত্যাহারপূর্বক ক্লাসে ফেরার ঘোষণাও দেন তারা। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন শিক্ষক নেতারা। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। গত 12 অক্টোবর থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে চলে শিক্ষক কর্মচারীদের 10ম দিনের আন্দোলন। এতে সংহতি জানায় বিভিন্ন রাজনৈতিক দল। মঙ্গলবার দুপুরে সরকারের সিদ্ধান্ত নিয়ে শহীদ মিনারে আন্দোলনরতদের মাঝে ফেরেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব। আনুষ্ঠানিকভাবে আমার আলোচনা শুরু করছি। শিক্ষক কর্মচারীদের দাবিকৃত 20% বাড়ি ভাড়া ভাতার 15% সরকার মেনে নেয় সন্তোষ জানান আন্দোলনরত শিক্ষকরা। আজকে 11 দিনের আন্দোলনের আমাদের আজকে এই বিজয়টা হয়েছে, এর জন্য আমরা সন্তুষ্ট। পরবর্তীতে মেডিকেল ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা যদি হয় তাহলে আমরা আরো উপকৃত হব। আমরা ধাপে ধাপে আমরা সরকারের কাছ থেকে আমরা এটা আদায় করব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শিক্ষা উপদেষ্টাকে। এটা আমাদের শিক্ষকদের প্রাথমিক একটা বিজয়। আন্দোলনকারী শিক্ষক কর্মচারীদের সঙ্গে নিজেদের অবস্থান তুলে ধরেন এনসিপি নেতারা। শিক্ষক সমাজ, শিক্ষক সমাজ জিন্দাবাদ, জিন্দাবাদ। শিক্ষক সমাজ, শিক্ষক সমাজ জিন্দাবাদ, জিন্দাবাদ। যে কোনো যৌক্তিক দাবি যাতে আলোচনার টেবিলেই শেষ হয়, কাউকে আর রাস্তায় নামতে না হয়, বিশেষ করে শিক্ষকদেরকে যাতে রাস্তায় নেমে আন্দোলন করতে না হয়, অনশন করতে না হয়, সেই রাজনীতিটাই আমাদের করতে হবে।
সরকারের এই সিদ্ধান্তকে আন্দোলনের সফলতা দাবি করে শ্রেণীকক্ষে ফেরার ঘোষণা দেন শিক্ষক নেতারা। এটা আমাদের একটা বড় বিজয় আমি মনে করি যে আমরা আন্দোলন করেছি, আন্দোলন করে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা আগামীকালকে থেকে শ্রেণীকক্ষে ফিরছি। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত যে কয়টা শনিবার আছে আমরা এই কয়টা শনিবার আমরা খোলা রাখবো। তাদের দাবিগুলোও সরকার ধাপে ধাপে মেনে নেবেন বলেও প্রত্যাশা জানান এই শিক্ষক নেতা। আমাদের যে আরো বৈষম্যগুলো আছে আমরা এগুলো দেখবো। তো আমরা নগর থেকে দুইটা পেয়েছি, বাকিগুলোর জন্য আমরা চেষ্টা করব। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বাতাস দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 5 থেকে 10 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। আবহাওয়া সাধারণ শুষ্ক থাকতে পারে। সকাল 6টায় তাপমাত্রা 27.1 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ 83% ছিল। বরিশালের বাকেরগঞ্জে সংযোগ সড়ক না থাকায় মরণ ফাঁদে পরিণত হয়েছে কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুতে উঠানামায় একমাত্র ভরসা মই। এতে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন চলাচলকারীরা। দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর। ঠিকাদারদের তাগাদা দেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ সাখাওয়াত হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। বরিশালের বাকেরগঞ্জের কবাই ইউনিয়নের শিয়ালগুনি খালের ওপর 1,02,87,000 টাকা ব্যয়ে নির্মিত হয় একটি সেতু, অথচ নির্মাণ করা হয়নি কোনো সংযোগ সড়ক। ফলে কোটি টাকার সেতুতে ওঠার একমাত্র ভরসা বাঁশ কাঠের মই। দীর্ঘদিন ধরে এভাবেই চলাচল করছেন স্থানীয়রা। 6 মাস মেয়াদে শিয়ালগুনি খালের ওপর সেতুটির নির্মাণ কাজ শুরু হলেও 2 বছরেও তা শেষ করেনি ঠিকাদার। দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি ব্যবহার উপযোগী করে তোলার দাবি এলাকাবাসীর। কয়েকদিন আগে একজন মুরব্বী প্রায় 70-75 বছর বয়স আটটা পড়িয়ে গেছে। আমরা হ্যান্ডি পোলাপান লই স্কুলে যাই আসি বা হ্যান্ডি একটা গাড়ি ঘোড়া আইবে, এতক্ষণ কিছু যাইতে পারি না। খালে বান দিয়ে থইছে, আমরা চলতে পারতে কষ্ট হয়, পানি চলে না, কোলা হুগায় না। দীর্ঘদিন পর্যন্ত এই বাঁধটা দিয়ে রাখছে। আমরা কৃষকরা আমরা জমি ক্ষেত নষ্ট হয়ে গেছে। এদিকে সংযোগ সড়ক নির্মাণে ঠিকাদারকে বারবার বলার পরও এখনো কাজ সম্পন্ন হয়নি বলে জানান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। ঠিকাদারকে ওই যে 2 পাশের অ্যাপ্রোচ ঠিক করার জন্য এবং খালে যে বাঁধ দিছে বাঁধ অপসারণ করে দেওয়ার জন্য আমরা বলছি এবং তাকে চিঠিও দেওয়া হয়েছে। সে বলছে এই মাসের ভিতরে ওগুলো সব ঠিক করে দেবে। ঠিকাদারের সঙ্গে কথা বলে সংযোগ সড়ক নির্মাণ করে ব্রিজটি চলাচলের উপযোগী করার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ব্রিজটি নির্মাণ হয়ে গেছে, সংযোগ সড়কটা এখনো হয়নি। আপনারা জানেন যে আমরা কন্ট্রাক্টরকে ডেকেছি আমাদের অফিসে, পাশাপাশি সে যাতে আমাদের খালটা পরিষ্কার করে দেয় এবং অ্যাপ্রোচ সড়কটা দ্রুত নির্মাণ করে দেয় সে বিষয়ে আমরা কাজ করছি এবং এই সমস্যার আশু সমাধান আমরা শীঘ্রই করব। সেতুর সংযোগ সড়ক নির্মাণ ও খালের ওপর বাঁধ অপসারণের মাধ্যমে সেতুটি ব্যবহার উপযোগী করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলে মাওলানা ভাসানী প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের দখলবাজির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে শ্যামা পূজা উদযাপিত হয়েছে। বাগেরহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি করেছে বিএনপি। কুতুবপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে কুতুবপুর ইউনিয়ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্তকরণ বাস্তবায়ন কমিটি। ইউনেস্কো হামদান প্রকল্পের আয়োজনে গুড নেইবার্স বাংলাদেশ মৌলভীবাজার কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের সহযোগিতায় শিক্ষক, ছাত্র, অভিভাবক সমন্বয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আয়োজনে অব্যাহত খুন ও নারী ধর্ষণের প্রতিবাদে ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। কুষ্টিয়া সদর উপজেলার ২০ নম্বর ওয়ার্ডের কুমারগড়া এলাকায় রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফার আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক এমপি একে আজাদের বিচারের দাবিতে ফরিদপুরে সংবাদ সম্মেলন ও ঝাড়ু মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ৪ আসনে এমপি প্রার্থী আব্দুল আজিজের নির্বাচনী প্রচারণা সভা নাটোরের গুরুদাসপুরে অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির গাভারাম চন্দ্রপুর ইউনিয়নের রমজান কাঠি কারিগরি ও কৃষি কলেজের অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটির সভাপতির অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। টাঙ্গাইলের বাসাইলে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী কিছুদিনের মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন হোয়াইট হাউস। যদিও গেল বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে তিনি ও পুতিন আগামী ২ সপ্তাহের মধ্যে বুদাপেস্টে সাক্ষাৎ করবেন। তবে সোমবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান বর্তমানে এমন কোনো বৈঠকের প্রস্তুতি বা কর্মসূচি নেই। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে একটি প্রস্তুতিমূলক বৈঠকের কথা ছিল, কিন্তু হোয়াইট হাউস জানিয়েছে ২ পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ইতোমধ্যে ফলপ্রসূ ফোনালাপ হয়েছে, ফলে সরাসরি সাক্ষাৎ প্রয়োজনীয় নয় বলেও মনে করা হয়েছে। তবে বৈঠক স্থগিতের কারণ নিয়ে হোয়াইট হাউসের মধ্যে কোনো বিস্তারিত তথ্য দেয়নি। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথমে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো তারা শিরোনাম করেছেন দুর্ঘটনার উচ্চ ঝুঁকি ১১ জায়গায়। তারা আরেকটা শিরোনাম করেছেন সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় চাই বিএনপি, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কথা বলেছেন। এরপরে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে তারা শিরোনাম করেছেন বাড়ি ভাড়া ১৫% ২ ধাপে কার্যকর, শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার, আজ থেকে শ্রেণীকক্ষে ফেরার ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে শনিবারও ক্লাস নেয়ার সিদ্ধান্ত। তারা আরেকটা শিরোনাম করেছেন প্রধান উপদেষ্টাকে বিএনপির দলীয় উপদেষ্টা ও কর্মকর্তাদের সরিয়ে তত্ত্বাবধায়কের ভূমিকায় নিন। আমার হাতে এখন আছে সমকাল। সমকাল তারা শিরোনাম করেছেন সরকারকে এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় চাই বিএনপি, প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানিয়েছেন। আমার কাছে এখন আর একটা শিরোনাম আমি দেখতে পাচ্ছি ৪০ গাড়ি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি। আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনে তারা শিরোনাম করেছেন অন্তর্বর্তী হবে তত্ত্বাবধায়ক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির নেতারা ছিলেন আরও ৩ উপদেষ্টা। আমার কাছে আর একটা যে শিরোনামটা দেখতে পাচ্ছি সেটা তারা লিখেছে এই তুফান ভারী দিতে হবে পারি, প্রধান উপদেষ্টা গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু এখন ভুয়া তথ্য। আমার কাছে এখন আছে যুগান্তর। যুগান্তরে তারা শিরোনাম করেছে লোপাট ৫৭৭ কোটি টাকা, নেপথ্যে ডিএসসিসির সাবেক মেয়র তাপস। আওয়ামী লীগের আমলে গুম খুন নির্যাতনের মামলা, আজ ১৫ সেনা কর্মকর্তাকে হাজির করা হতে পারে। এবং আমার কাছে সব শেষে আছে দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টার তারা শিরোনাম করেছে টাইম টু অ্যাক্ট লাইক এ কেয়ারটেকার অ্যাডমিন। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব তার আগে মোহনা সংবাদে
শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গুম খুনের মামলায় হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে কারাগারে প্রেরণ, পরবর্তী শুনানি 20 নভেম্বর। তত্ত্বাবধায়ক বাতিলের রায়ের বিরুদ্ধে ফের আপিল শুনানি আজ। নিষেধাজ্ঞা উপেক্ষা করে উপকূলীয় নদী থেকে প্রভাবশালীদের বালু উত্তোলন, ভাঙনের মুখে বসতি জনপদ অভিযান চলমান জানিয়েছেন প্রশাসন। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের তত্ত্বাবধায়কের ভূমিকায় চায় বিএনপি, স্বৈরাচারের দোসরমুক্ত প্রশাসন ও দলকানা উপদেষ্টার অপসারণের দাবি। এবং এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা 15% করল সরকার, কার্যকর 2 ধাপে, সন্তোষ জানিয়ে ক্লাসে ফেরার ঘোষণা আন্দোলনকারীদের। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনায় সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।